আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতা সজ্জন, আজকে আমি মূলত কিছু বিষয় আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে দর্শন কি। দর্শন হচ্ছে আসলে, ধরুন আপনি রাস্তার ধারে বসে আছেন, এমন সময় আপনি দেখলেন যে বেশ কিছু মানুষ হেঁটে চলছে, কিছু মানুষ জোর কদমে এগিয়ে চলছে, আর কিছু মানুষ ধীর লয়ে চলছে, কিছু মানুষ দেখলেন দৌড়াচ্ছেও না, আবার খুব ধীরে ধীরে হাঁটছেও না, মধ্যলয়ের। এই বিষয়টা আপনি দেখার পরে আপনি উপলব্ধি করতে পারবেন। হয়তোবা আপনি লিখে ফেললেন, লিপিবদ্ধ করলেন যে এমন একটি দর্শন। জীবনের তাগাদায় কেউ বা হাঁটে জোর কদমে, কেউ বা ধীর, কেউ বা মধ্য গতিতে। এই যে ছোট্ট একটি কথা আপনি বলে ফেললেন, এটা হচ্ছে মূলত দর্শন। এটা হচ্ছে মূলত দর্শন। এটা আপনি কিভাবে লিখলেন? আপনি লেখার ক্ষেত্রে, দর্শন লেখার ক্ষেত্রে ভেবে চিনতে, শুধু ভাবনা থেকেই দর্শন লেখা সম্ভব নয়। আপনি জীবনের আঁকেবাঁকে চলার পথে যা দেখবেন, তার মধ্য থেকে এমন কিছু অনুসিদ্ধান্ত আপনি পাবেন যেগুলোকে দর্শন বলা হবে। দর্শন কি চর্চা করার বিষয়? দর্শন মোটেও চর্চা করার বিষয় না। যারা বলে আমি দর্শন চর্চা করি, আমার বুঝে আসে না বিষয়টা। কারণ হচ্ছে, ধরুন আপনি বলে কয়ে বা ঘোষণা দিয়ে যদি চান যে আমি একটি দর্শন চিন্তার বই লিখব, আমার পক্ষে সেটা মনে হয় হাস্যকর ব্যাপার। কারণ এই যে আপনি একদিন হঠাৎ করে কেন জানি মাঠের ধারে বসেছিলেন, রাস্তার পাশে বসেছিলেন, ওই সময় আপনি একটি চিত্র দেখার পরে আপনার ভাবনার সাথে মিলিয়ে সেটা দর্শন হয়ে উঠল। কিন্তু আপনি যদি স্থির করেন যে আমি মাঠে যাব, মাঠে গিয়ে একটা নির্দিষ্ট বিষয়ে ভাবব, সেটা থেকে কিছু বের করব অনুসিদ্ধান্ত, তাহলে এগুলো হচ্ছে কৃত্রিমতায় পর্যবসিত হবে। যেগুলো অতি প্রাকৃতিকভাবে আমরা সচরাচর জীবনকে দেখি, আমার পরিবারকে দেখি, আমি আমার সমাজকে দেখি, আমি রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্র কীভাবে চলে সেগুলো দেখি। তারপরে আমরা যেহেতু মানুষ হিসেবে মানবিকতা এবং ধর্মীয় নীতি নৈতিকতা আমরা দেখি। ধর্ম যারা অনুশীলন করি, যারা ধর্ম চর্চা করি, শিখি, ধর্ম মতো চলার চেষ্টা করি, ধর্মগ্রন্থ পড়ি, তারা আমরা এই সবগুলা উপাদান মিলিয়ে একটি নির্দিষ্ট অনুসিদ্ধান্তে আসতে পারি মাঝে মাঝে। যেমন ধরুন আমি একটি অনুসিদ্ধান্তে আসলাম, দীর্ঘ কষ্টের পরে এক চিলতে স্বস্তির নিঃশ্বাস, বিশ্বাসের অমোঘ সুখ। এটা একটা দর্শন। এটা কিভাবে আসলাম? আমি এক সময় বেশ কিছু ম্যাগাজিনের ইমেক, বিশেষ করে ইমেক কাজ করতে হয়েছে আমাকে। যেমন আমি নিজে সম্পাদনা করেছিলাম মোসাবিদা, মাসিক মোসাবিদা। তারপর আমাদের এলাকার লোকাল স্বপ্নকুড়ি, ইমেক আর কি। এগুলা বিভিন্ন ম্যাগাজিন এবং ওয়েবসাইট, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপিং, এগুলো করার ফলে বিশেষ করে আমি যেগুলো করেছি সেগুলো আপনার ম্যাগাজিন টাইপের পত্রিকা, ছোটোখাটো পত্রিকা টাইপের। তো এগুলা
দেখাশোনার কারণে এবং বিশেষ করে পড়াশুনো হয়েছে এগুলো। তো এগুলো করার ফলে যেমন আমি মোসাবিদে যখন করছিলাম ওই সময় আমি রাত জেগে জেগে ডিজাইন করেছি। আবার লেখাগুলা হচ্ছে আপনার যে ছবিগুলো তৈরি করেছি প্রতিটি লেখার, সেগুলো ফেসবুকে পোস্ট করেছি, ওয়েবসাইটে পোস্ট করেছি। একটা দুইটা তো লেখা না, অনেকগুলো লেখা ডিজাইন করেছি। ওখানে আবার সম্পাদনা করতে হয়েছে, আমি নিজেই ডিজাইনার, নিজেই সম্পাদক। বলে সময় জাস্ট পাসিং করার জন্য আমি কি করেছিলাম, পাস করার জন্য এই কাজগুলো করছিলাম একসময়। তো এগুলো করার পরে আমাকে রাত জাগতে হয়েছে, কষ্ট হয়েছে অনেক, মাঝে মধ্যে কোমর ব্যথা হয়ে গেল কাজগুলো করে গিয়েছি। এই যে বিষয়গুলোর পরে আমার মনে হলো যে না, দীর্ঘ কষ্টের পরে এক চিলতে স্বস্তির নিঃশ্বাস। কাজগুলো করার পরে যখন আমি ফেসবুকে পোস্ট দিতে পারি, যখন লেখকরা দেখেন, নবীনরা যখন অনুপ্রাণিত হন, তখন মনে হতো যে কি দীর্ঘ কষ্টের পরে আমি একটি স্বস্তির নিঃশ্বাস ফেলছি। আমার ভালো লাগতো, খুশি লাগতো। এরপরে হচ্ছে ধরুন আমি অমর একুশে বইমেলা 2021 আমার 2টি বই প্রকাশিত হয়েছে। এগুলো যখন প্রকাশিত হয়েছে, আমি কিন্তু এর আগে নিজের একটি প্রকাশন দাঁড় করিয়েছি, পেরোমন প্রকাশন। মূলত কথাটা হচ্ছে এজন্য, আমি একজন যেহেতু নবীন লেখক, অনেক আমি দেখেছি আমার সমবয়সী অনেক লিখিয়ে বন্ধু, আবার হচ্ছে আমার অগ্রজ অনেকেই বলেছেন, এবং পারিপার্শ্বিক দেখেছি অনেক প্রকাশন বিভিন্ন ধরনের নবীন লেখকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। এই ধরনের কাজগুলো বিভিন্ন জটিল সমস্যার কারণে আমি মূলত আমার একটি প্রকাশন দাঁড় করিয়েছি। এরপরে হচ্ছে নিজে টাইপ করলাম লেখাগুলো, আমার লিখিত পূর্ব লিখিত সব লেখাগুলো। এরপরে সম্পাদনা করালাম, প্রুফ রিডিং করলাম, তারপর প্রেসে গিয়ে আবার ডিজাইনেও সময় দিতে হয়েছে, বিভিন্ন সময় প্রচ্ছদ ধারণা দিয়েছি। তারপর হচ্ছে এগুলা নিজেকে চাপিয়ে বাসায় সহ নিয়ে আসতে হয়েছে। এরপরে মার্কেটিং আমাকেই করতে হয়েছে। এসবগুলোর পরে আমি যেটা বুঝলাম, এত কষ্ট, এগুলোর পরে যখন আমি দেখলাম যে অনেক পাঠক আমার লেখা পড়ছে, রিভিউ দিচ্ছে, তখনই আমি শান্তিটা পেয়েছিলাম। অতএব মনে করেন এত কষ্ট করার পরে যখন প্রেস থেকে আমার বই হাতে চলে আসলো, তখন সবচেয়ে বেশি আনন্দ পেয়েছিলাম। এখানে মূল বিষয় আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, জীবনে পরতে আপনার যে ঘটনাগুলো ঘটে যাবে, সেগুলোর আলোকে একটি অনুসিদ্ধান্ত আপনি যেটা পাবেন সেটা হচ্ছে দর্শন। আর এটা চর্চার বিষয় নয় কেন? আপনি এই যে আমি যদি এই বাক্যটা লেখার জন্য চেষ্টা করতাম, অথচ আমি এ ধরনের কোনো ঘটনার সম্মুখীন না হতাম, তাহলে এই বাক্যটার আসলেই সম্ভব হতো না। কীভাবে সম্ভব হতো? আমি কিসের ভিত্তিতে সেটা বলতাম, কিসের ভিত্তিতে সেটা লিখতাম? এই হচ্ছে বিষয়। তো দর্শন বলকে চর্চার বিষয় না, এটা হচ্ছে আপনি যত বেশি জীবনকে দেখবেন, আপনার পরিবার, সমাজ, রাষ্ট্রযন্ত্র কীভাবে চলছে সেগুলো দেখবেন। আপনি আপনার ধর্মগ্রন্থ যখন পড়বেন, তখনই আপনি এক এক সময় এক এক ধরনের দর্শন আপনার মধ্য হতে বেরিয়ে আসবে। এরপরে আমি বলবো হচ্ছে দর্শন কোথায় আছে। মূলত দর্শন হচ্ছে আপনার, আমি যেটা উপলব্ধি করি সেটা হচ্ছে সাহিত্যের একটি শাখা বলা চলে। তবে দর্শন এমন একটি সাহিত্যের শাখা যেখানে সাহিত্যের অন্যান্য সকল শাখার মধ্যে যেটি বিদ্যমান আছে। যেমন আপনি যদি ধরেন কাজী নজরুল ইসলামের কবিতা সাম্যবাদী কবিতাটাকে আমরা কি বুঝি? আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তিনি একটি সাম্যের ভিত্তিতে, কাজী নজরুল ইসলাম গুরুত্ব দিয়েছেন অন্তর্ধর্মের প্রতি।
মানুষ যে আসলে বড়, মানুষের চেয়ে বড় কিছু নয়, নাহি কিছু মহিয়ান, এই মূল বিষয়টা তিনি গুরুত্ব আরোপ করেছেন। ধর্ম, বর্ণ, জাতপাতের চেয়ে তিনি গুরুত্ব দিয়েছেন হচ্ছে কি মনুষ্যত্ব ধর্ম। এখান থেকে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে মানবপ্রিয়তা, সাম্যবাদ, বর্ণবাদের বিরুদ্ধে। তারপরে কাজী নজরুল ইসলামের এই মূল বিষয়গুলো থেকে আমরা আসলে যেগুলো বুঝি সেগুলো হচ্ছে উনি বিপ্লবী মানুষ ছিলেন। এ ধরনের ওনার কবিতা থেকে আমরা বিপ্লবী দর্শন পাচ্ছি। এরপরে ধরুন গদ্য সাহিত্যে যখন আমরা পড়ি, গদ্য সাহিত্যে সত্য বলা নিয়ে গদ্য সাহিত্য হচ্ছে, অথবা লাইব্রেরি নিয়ে গদ্য সাহিত্য লিখছে, হঠাৎ করে ভেতরে চলে আসলো কিছু অনুসিদ্ধান্ত, হচ্ছে কি লাইব্রেরি মনের হাসপাতাল, একটি শব্দ। এটাকে আপনি চাইলে টেনে টেনে ব্যাখ্যা করে করে অনেক বিশাল করতে পারবেন। লাইব্রেরি একটি মনের হাসপাতাল, একটি বিশাল রূপ দিতে পারবেন। এটাই হচ্ছে দর্শন। দর্শনটা লেখক বা দার্শনিক লিখবেন একটা, এবং সেটার আলোকে আপনি বিশাল একটা মেসেজ খুঁজে পাবেন জীবন থেকে। আপনি ভাবতে পারবেন, ভাবনার বিশাল দূর খুলে যাবে। এখানেই মূলত দর্শনের সফলতা। দর্শনের ক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে অনেকেই বলে চিরকুট, অর্থাৎ হচ্ছে ছোট্ট মেসেজ, চিঠি, তারপরে ম্যাক্সিম, প্রবাদ, প্রবচন, এগুলাই হচ্ছে মূলত দর্শন। এ ধরনেরই লেখা হয় মূলত ছোট ছোট করে। তবে মূল বিষয় যেটা সেটা হচ্ছে কি দর্শনে থাকতে হবে আপনার জীবনবোধ, তারপরে ধর্মীয় চেতনা, প্রাকৃতিক পরিবেশ যন্ত্র, এগুলা নিয়ে মৌলিক কনসেপ্ট আপনাকে দর্শনে রাখতে হবে। দর্শন হবে তাই যেটা জীবন থেকে পাওয়া যায়। আমি এবার আসবো আসলে দর্শনের গুরুত্ব। যেমন ধরুন কেউ একজন সায়েন্স নিয়ে পড়াশোনা করলো, অষ্টম শ্রেণীতে সে A+ পেল বা গোল্ডেন A+ পেল, দশম শ্রেণীতে এসে তাও গোল্ডেন A+। এবার হচ্ছে অষ্টম শ্রেণীতে যখন সে গোল্ডেন A+ পেয়েছিল, এরপরে সে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে। সায়েন্স নিয়ে যেহেতু পড়াশোনা করেছে, প্রধানত যেই পেশাগুলো আছে যেমন ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এগুলোই সে বেছে নিবে। সাধারণত সে বেছে নিলে হচ্ছে ডাক্তার হওয়া। এবার যখন সে ডাক্তার হয়ে স্বপ্ন লালন করতে লাগলো, হঠাৎ করে এইচএসসির রেজাল্টটা আসলো, তার মাথার উপর আকাশ ভেঙে আসার মতো। সে আর গোল্ডেন A+ তো পেলই না, 3.50 পেল ধরেন। এখন মেডিকেলে সে ভর্তি পরীক্ষাও দেওয়ার যোগ্যতা রাখে না, তাই না? এটা কি হলো? এটা হওয়ার পরে সে ভেঙে পড়বে। এই মুহূর্তে যদি আপনি তাকে বোঝাতে চান বিশাল একটি বই দিয়ে, জীবন্ত একটি বই হাতে দিয়ে বলেন যে বাবা এটা পড়ে দেখো, হতাশ হওয়ার কোনো কারণ নেই। জীবনে দুঃখ, কষ্ট, সফলতা, ব্যর্থতা তো আসতেই পারে। আপনি বিশাল একটি বই দিয়ে তাকে এ বিষয়ে গদ্য সাহিত্য পড়তে দিলেন, আমি গ্যারান্টি দিয়ে পড়ব, আমি হলফ করে বলতে পারি সে কখনো এত বড় বই পড়ার এই মুহূর্তে সময় রাখে না। তবে আপনি যদি এই মুহূর্তে তাকে বলতে পারেন, দেখো জাবির চাচ্ছে ডাক্তার হতে, বাবা হাইয়ান চাচ্ছেন ইঞ্জিনিয়ার বানাতে, তবে সূক্ষ্মদর্শী আল-লতিফ চাচ্ছেন সে ইঞ্জিনিয়ার হোক, রসায়নবিদ হোক। সো
শহরে আমার একটু মিস্টেক হয়েছে বিষয়টা। জাবির চাচ্ছে ডাক্তার হতে, বাবা হাইয়ান চাচ্ছেন ইঞ্জিনিয়ার হতে, অথচ সূক্ষ্মদর্শী আল লতিফ চাচ্ছেন জাবির রসায়নবিদ। এ ধরনের যে একটি ছোট্ট অনুসিদ্ধান্ত, এটা আপনাকে অনেক দূর ভাবাবে, এটি তাকে অনেক দূর ভাবাবে। হঠাৎ করে সে ভাববে, হাইরে কি আজীব, আল লতিফ, সূক্ষ্মদর্শী আল লতিফ নিয়ে এখানে কথা বলা হচ্ছে। তিনি তো আমার সম্পর্কে সবচেয়ে বেশি জানেন, আমি কোন পথে অগ্রসর হলে ভালো হবে, কোন পথ কল্যাণের হবে আমার জন্য, কোন ক্যারিয়ারটি আমার জন্য ভালো হবে, তিনিই তো ভালো জানেন। এই একটি শব্দ তার হৃদয়কে নাড়া দিতে সক্ষম হবে। কথা বলতে জানলে বেশি কথার দরকার হয় না। ছোট ছোট বাক্যে তার জীবনকে আপনি নাড়াছাড়া দিয়ে দিতে পারবেন। এটাই হচ্ছে দর্শন, এটাই হচ্ছে সার্থকতা দর্শনের। এরপরে দর্শন নিয়ে আমাদের জানাশোনা খুব কম। আমরা দর্শন, ম্যাক্সিম, প্রবাদ, প্রবচন এগুলো পরে খুব একটা তৃপ্তি পাই বলে মনে হয় না। এটার কারণ কি? প্রথম বিষয়, আমরা এটা সম্পর্কে জানি না। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনাকে নিজেকেও হতে হবে দার্শনিক। কেন? ধরুন ছোট ছোট কথাবার্তায় আমি কিছু বিষয় বললাম, যেমন প্রেমের চেয়ে অলিখিত অঘোষিত মাদক ও অশীতিপর আসক্তি। এই কথাটি আমি জীবন থেকে, জীবন সফরের অভিজ্ঞতা থেকে বলেছি। প্রেমের চেয়ে অলিখিত অঘোষিত মাদক ও অশীতিপর আসক্তি, এটা আমি জীবন সফরের অভিজ্ঞতা থেকে বলেছি। এটা যেহেতু বলেছি, আপনি এই একটি কথার মাধ্যমে আমার জীবনের একটি পুরা ইতিহাস, আমার পারিপার্শ্বিক বন্ধুবান্ধবদের জীবনের একটি ইতিহাস আপনি জেনে ফেলতে পারছেন। আমি বলবো একটি ম্যাক্সিম, পাণ্ডুলিপি অথবা একটি ম্যাক্সিম বই, প্রবাদ প্রবচন বা দর্শন চিন্তা বই আপনি যদি পড়েন, তাহলে আপনি যেটা জানতে পারবেন একজন দার্শনিকের, ওই গ্রন্থ প্রণেতার পুরো জীবনের অন্তত 10 বছরের একটি সামারাইজ আপনি পেয়ে যাবেন। তাহলে এভাবে আপনি দর্শন পড়তে পড়তে মানুষের জীবনের অভিজ্ঞতাগুলো যদি আপনি, ভালো মন্দের সূক্ষ্ম অভিজ্ঞতাগুলো যদি আপনি অর্জন করতে পারেন, তাহলেই তো আপনার জীবনে সফলতা আসতে খুব সহজ হয়ে উঠবে। এই হচ্ছে মূলত দর্শনের গুরুত্ব, দর্শন কেন প্রয়োজন। এরপরে আমার যে কথাগুলো হবে সেটা হচ্ছে, আমাদেরকে আমাদের আশেপাশে পরিবেশকে দেখতে হবে, পরিবারকে জানতে হবে, পরিবারকে সময় দিতে হবে। তারপরে হচ্ছে সমাজ জীবনে বিভিন্ন মুহূর্ত অতিবাহিত করতে হবে সামাজিকভাবে, দলবদ্ধভাবে। দেখতে হবে সমাজকে, প্রাকৃতিক পরিবেশ দেখতে হবে, রাষ্ট্রীয় অবস্থা কীরকম সেটা দেখতে হবে। বিশেষ করে যে ধর্মেরই আছি, ধর্মগ্রন্থ আমাদের পড়া দরকার। এটা আরও ভালো হয় যদি আমরা তুলনামূলক ধর্মতত্ত্বের পড়াশোনা করতে পারি বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে। এভাবে কাজগুলো অগ্রসর করলে আমার যেটা মনে হয়, দর্শনে আমাদের অগ্রগতি আসবে, দর্শন পাকাপোক্ত হবে, সমৃদ্ধি আসবে, এবং দর্শন যারা রচয়িতা, দার্শনিক যারা আছেন, এদের গ্রন্থ পড়লে
আমরা পুরো জীবনের একটি চামারাইজ পেয়ে যাব খুব অল্প কথায়, অল্প সময়ে, যেগুলো আমাদের জীবনে কল্যাণ বয়ে আনবে, সফলতা বয়ে আনবে। আমি আজকে যে আলোচনাগুলো করেছি এগুলো হচ্ছে পুঁথিগত কোনো আলোচনা নয়। আমি যেভাবে বুঝেছি, জীবন সফরে আমার যেভাবে দেখা হয়েছে সেভাবে আমি বলেছি। আমার আলহামদুলিল্লাহ একটি দর্শন চিন্তা বই প্রকাশিত হয়েছে, সোরা দ্য প্যানোরামাস। এরপরে সামনে আরেকটি প্রকাশ হবে ইনশাল্লাহ। পাণ্ডুলিপি রেডি, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ প্রকাশ হবে। দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।